লিপিকা তার স্বামী, শাশুড়িমা, শ্বশুরমশাই এবং 2 ননদের সঙ্গে বাস করে। লিপিকার স্বামী বরুণ এবং তার বাবা বিনোদ বাবুর একটা বড় রেস্টুরেন্ট ছিল। সেই রেস্টুরেন্ট থেকেই লিপিকার শ্বশুরবাড়ির পরিবার অনেক টাকা ইনকাম করে থাকে। আর যেহেতু সেই রেস্টুরেন্ট শহরের এক জনবহুল এলাকাতে অবস্থিত হওয়ায় প্রত্যেকদিন সেখানে কাস্টমারের ভিড় লেগেই থাকে। তাই সকাল থেকে রাত পর্যন্ত বরুণ এবং তার বাবাকে রেস্টুরেন্টে থেকে দেখাশোনার কাজ করতে হয়। আর বিয়ের পর লিপিকা তার শ্বশুরবাড়ির বড় রেস্টুরেন্ট দেখে খুবই খুশি হয়, কারণ সে সবসময় রেস্টুরেন্টের ভালো ভালো খাবার খেতে পছন্দ করে। তাই যখনই তার ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা হয় তখনই সে তার শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। একদিন, হ্যালো বরুণ, আমার বাবা মা আর বোন আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমার রান্না বান্না করতে ইচ্ছে করছে না। তুমি এখন আমাদের জন্য পিৎজা, বার্গার, চিলি পটেটো, পাস্তা, ক্রিস্পি চিকেন, চিকেন উইংস, মিক্স চাউমিন, হাক্কা নুডলস, কফি, মকটেল পাঠিয়ে দাও। আর হ্যাঁ, রাত 9টার দিকে ডিনারের জন্য 5টা বাহুবলী থালি পাঠিয়ে দেবে, ওকে? ঠিক আছে লিপিকা, তুমি আধা ঘন্টা অপেক্ষা করো, আমি তোমাকে খাবারগুলো পাঠিয়ে দিচ্ছি। আমার বাবা মা বোন এসে এখানে বসে আছে আর তুমি সেখানে আধ ঘন্টা অপেক্ষা করতে বলছো? আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টের দূরত্ব মাত্র 10 মিনিট, তাই আমি 10 মিনিটের বেশি অপেক্ষা করতে পারবো না। আরে আমাদের রেস্টুরেন্টে যারা খাবার ডেলিভারির কাজ করে তারা এখন কেউ নেই, ওরা সবাই অনেক দূরে দূরে খাবার ডেলিভারি করতে গেছে। ওদের মধ্যে কেউ রেস্টুরেন্টে ফিরলে আমি খাবার পাঠিয়ে দেবো, তুমি এখন ফোন রাখো, আমি একটু ব্যস্ত আছি। তাহলে তুমি কোনো ওয়েটারকে এসে খাবার দিয়ে যেতে বলো, কারণ আজকে আমার পায়ে খুব ব্যথা করছে। আমি রেস্টুরেন্টে গিয়ে খাবার নিয়ে আসতে পারবো না। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখন রেস্টুরেন্টে কাস্টমারের অনেক চাপ আছে, সব ওয়েটাররাই খুবই বিজি আছে। আর তাছাড়া ওয়েটারদের কাজ খাবার সার্ভ করা, খাবার ডেলিভারি করা নয়। আরে রেস্টুরেন্টটা তো আমাদেরই, তাই আমাদের রেস্টুরেন্টে যারা কাজ করে তাদেরকে আমরা যা বলবো তাই করতে হবে। আমি অত শত শুনতে চাই না। তুমি 10 মিনিটের মধ্যে খাবার পাঠাও, তা না হলে কিন্তু আমি রেস্টুরেন্টে গিয়ে সবাইকে কথা শোনাবো। এই বলে লিপিকা মুখের উপর ফোন কেটে দেয়। লিপিকার কথা শুনে বরুণের রাগ হলেও তার কিছু করার থাকে না, কারণ লিপিকা প্রচন্ড রাগী এবং জেদি স্বভাবের মেয়ে। তাই তখনই বরুণ নিজের কাজকর্ম ছেড়ে রেখে লিপিকার বলে দেওয়া খাবার নিয়ে বাড়িতে পৌঁছে দেয়, যা দেখে লিপিকা খুবই খুশি হয়। আর লিপিকার মায়ের বাড়ির পরিবার তখনই মজা করে খাবার খেতে শুরু করে দেয়। এভাবেই কয়েকদিন কাটে। একদিন লিপিকার বান্ধবী রিমি তাকে ফোন করে। কিরে, কেমন আছিস? বিয়ের পর তোর তো কোনো খবরই পাওয়া যায় না। সামনেই তো তোর জন্মদিন। তোর শ্বশুর বাড়ির তো অনেক বড় রেস্টুরেন্ট আছে, তাহলে এবার আমরা অনেক বড়সড় ধরনের ট্রিট পাবো তো? তোর জন্মদিনে আমরা বন্ধু বান্ধবীরা সবাই মিলে কিন্তু তোর শ্বশুর বাড়ির রেস্টুরেন্টেই খেতে যাব। তোর কোনো প্রবলেম নেই তো? আরে প্রবলেম কিসের? আমার জন্মদিনে তোরা সকালবেলাতেই আমার শ্বশুর বাড়ির রেস্টুরেন্টে চলে আসবি। সকাল থেকে রাত পর্যন্ত তোরা আমার রেস্টুরেন্টে থেকে যা ইচ্ছা তাই খেতে পারবি। এরকম ট্রিট আশা করছি আগে কেউ কখনো দেয়নি। তুই আমাদের বন্ধু বান্ধবী সবাইকে জানিয়ে দে। এই কথা শুনে রিমি খুবই খুশি হয়। লিপিকার কথা শুনে রিমি তখনই তার বাকি বন্ধু বান্ধবীদের ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। এমনকি লিপিকা তার মায়ের বাড়িতে ফোন করে সবাইকে নিমন্ত্রণ করে। সেই সাথে লিপিকা তার আশেপাশের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকেও জন্মদিনে খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করে। এভাবেই দেখতে দেখতে লিপিকার জন্মদিন এসে উপস্থিত হয়। সেদিন সকালবেলাতেই লিপিকার স্বামী এবং শ্বশুরমশাই রেস্টুরেন্টে চলে যায়। এদিকে সকাল 10টা বাজতে না বাজতেই লিপিকা খুব সুন্দর করে সাজগোজ করে দামি দামি জামা কাপড় পরে তার 50 জন বন্ধু বান্ধবীকে নিয়ে শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়, যা দেখে বরুণ খুবই অবাক হয়। কি ব্যাপার লিপিকা, এটা কারা? তুমি কাদেরকে সঙ্গে করে রেস্টুরেন্টে নিয়ে এসেছো? তোমার এখনো মনে পড়েনি তাই না? আজকে আমার জন্মদিন আর তুমি আমাকে একবারও উইশ পর্যন্ত করনি। এত ব্যস্ত তুমি। কিন্তু আমার রিলেটিভ বন্ধু বান্ধব কেউ আমার জন্মদিন ভুলে যায়নি। ওরা সবাই আমাকে রাত 12টা থেকে উইশ করছে। আর আজকে আমি আমাদের রেস্টুরেন্টে সবাইকে ট্রিট দেব। আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা এখানেই থাকবো। লিপিকার কথা শুনে বরুণ খুবই অবাক হয়। আই এম সরি লিপিকা, আজকে তোমার জন্মদিন আমার একদমই মনে ছিল না। আসলে তুমি তো জানো রেস্টুরেন্টের কাজে আমি কতটা ব্যস্ত থাকি। প্লিজ তুমি কিছু মনে করো না। তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে ভিতরে আসো, আমি উপরে তোমাদের জন্য বসার ব্যবস্থা করছি। না না, রেস্টুরেন্টটা আগে পুরোপুরিভাবে খালি করো। আজকে আমি আমার বন্ধুদের শুধু নয়, আমার আত্মীয় স্বজন, মায়ের বাড়ির পরিবার সবাইকে ট্রিট দিতে চাই। কিছুক্ষণের মধ্যে আরো 100 জন এখানে চলে আসবে।
আজকে এই রেস্টুরেন্টে শুধু আমরাই থাকবো, আর কেউ থাকবে না। মানে আজকে আমি অন্য কোনো কাস্টমারকে এই রেস্টুরেন্টে অ্যালাউ করতে পারবো না। এখানে আজকে আমার বার্থডে পার্টি হবে। তুমি এখনই সব কাস্টমারকে বাইরে বেরিয়ে যেতে বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন রেস্টুরেন্টে প্রায় 300 জন কাস্টমার আছে, তুমি বলছো সবাইকে বেরিয়ে যেতে বলবো? তুমি কি জানো একদিনে আমাদের রেস্টুরেন্টে হাজার হাজার কাস্টমার আছে, আর আজকে যদি আমার রেস্টুরেন্ট বন্ধ রাখি তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। আর আমাদের রেস্টুরেন্ট অনেক বড়, তাই তোমার 30 জন বন্ধু বান্ধবী সারাদিন এখানে খাওয়া দাওয়া করলেও কোনো সমস্যা নেই, বুঝেছো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে 8 ঘন্টা সময় দিচ্ছি। 8 ঘন্টার মধ্যে রেস্টুরেন্ট ফাঁকা করো, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এমনিতেই তুমি আমার বার্থডে ভুলে গেছো, তার উপর তোমার কাছে ছোট্ট একটা জিনিস চাইছি, তুমি সেটাতেও আপত্তি করছো। এভাবেই লিপিকা কোনো কথা শুনতে না চাইলে বরুণ বাধ্য হয়ে রেস্টুরেন্টের বাইরে যায়, আর সেদিনের মতো রেস্টুরেন্ট বন্ধ থাকার সাইনবোর্ড লাগিয়ে চলে আসে। আর অন্যদিকে রেস্টুরেন্ট কিছুক্ষণের মধ্যে ফাঁকা হয়ে গেলে লিপিকা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মায়ের বাড়ির পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। নাও, এবার তোমরা নিজেদের ইচ্ছে মতো খাবার অর্ডার করতে পারো। এটা আমার শ্বশুর বাড়ির রেস্টুরেন্ট, তাই কাউকে কোনো ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। ওয়েটার, তাড়াতাড়ি সবাই এদিকে এসো। আজকে রেস্টুরেন্টের শেফগুলোকে বলে দাও খাবারগুলো যেন আজকে খুবই টেস্টি হয়। কোনো খাবার যদি খেতে ভালো না হয় তাহলে কিন্তু আমি ওদেরকে চাকরি থেকে বের করে দেব। আচ্ছা লিপিকা, আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি তোদের রেস্টুরেন্টে তো অনেক রকমের খাবার পাওয়া যায়। আমরা কি খাবো না খাবো খুবই কনফিউজড। তাই তুই এক কাজ কর, তুই তোর বরকে বল তোদের রেস্টুরেন্টে যত রকমের খাবার পাওয়া যায় সব খাবারগুলোই আমাদেরকে সার্ভ করতে। আমরা তোদের রেস্টুরেন্টের সমস্ত খাবারই আজকে টেস্ট করতে চাই। স্টার্টার্স থেকে শুরু করে মেন কোর্স, ডেজার্ট, কোনো কিছুই যেন বাদ না থাকে। এভাবে দেখতে দেখতে রাত 1টা বেজে যায়, কিন্তু তবুও লিপিকার বন্ধু বান্ধবীরা সেই রেস্টুরেন্ট থেকে যেতে চায় না। তারা সবাই মিলে অনেক অনেক খাওয়া দাওয়া করে। এভাবেই রাত 2টো নাগাদ দীপিকার বন্ধু বান্ধবীরা খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। একদিন লিপিকার মা কাদম্বরী দেবী লিপিকাকে ফোন করে বলে, হ্যালো লিপিকা, আসলে রবিবারে বিজয়ের পরিবার তোর ছোট বোনকে দেখতে আসবে। তুই তো জানিস ওদের কত বড় জয়েন্ট ফ্যামিলি, তাই ওরা একসঙ্গে 50 জন মিলে তিতলিকে দেখতে আসবে বলছে। তুই তো জানিস আমাদের এই ছোট 2 BHK ফ্ল্যাটে থাকতে কতটা অসুবিধা হয়। এখানে যদি 50 জনকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হয় তাহলে কিন্তু খুব সমস্যা হবে। হ্যাঁ মা, কিন্তু আমি তোমাকে এটাতে কি সাহায্য করতে পারি? তুমি কি আমাকে কোনো ব্যাংকুয়েট হল বুক করার কথা বলতে চাইছো? আরে না না, তোর শ্বশুর বাড়ির অত বড় রেস্টুরেন্ট থাকতে আমাদের আবার ব্যাংকুয়েট হলের কি দরকার? শোন মা, তুই জামাই বাবার সঙ্গে কথা বল। আমরা যদি তোদের রেস্টুরেন্টে তিতলির বিয়ের দেখাশোনা করি তাহলে কি সমস্যা হবে? তোদের রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া হয়ে যাবে, আর পাত্রপক্ষেরও কোনো অসুবিধা হবে না। তুই তো জানিস আমার শরীর সবসময় খারাপ থাকে, তাই এখন আমি অত লোকের জন্য রান্না বান্নাও করতে পারবো না। আরে হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির অত বড় রেস্টুরেন্ট থাকতে আমাদের আবার চিন্তা কিসের? ঠিক আছে, তুমি চিন্তা করো না একদম। সবকিছু আমি আর তোমার জামাই সামলে নেব। আমার শ্বশুরবাড়িতেই তিতলির বিয়ের দেখাশোনা হবে। এই বলে লিপিকা ফোন রেখে দেয়। আর সেদিন রাত্রিবেলা বরুণ যখন রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আসে তখন লিপিকা সেই ব্যাপারে বরুণের সঙ্গে কথা বলে। কিন্তু বরুণ রাজি হতে না চাইলে লিপিকা খুবই ঝগড়া ঝামেলা শুরু করে দেয়। তোমার বাবা মায়ের যদি কোনো সমস্যা থাকে আমি অন্য কোনো ব্যাংকুয়েট হল বুক করে দিচ্ছি, আর সেখানে আমাদের রেস্টুরেন্ট থেকে খাবার পাঠিয়ে দেবো। কিন্তু গোটা একদিনের জন্য রেস্টুরেন্ট বন্ধ রেখে এই সমস্ত অনুষ্ঠান করার তো কোনো প্রয়োজন নেই। এতে করে তো আমাদের অনেক লস হয়। এর আগেও তোমার জন্য 2-3 দিন রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছিল। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? আমার বাবা মায়ের সামনে, আমার ফ্যামিলির সামনে তুমি আমাকে ছোট করবে? এরকম ফ্যামিলিতে বিয়ে করে আমার কি লাভ হলো? আমি যখন আমার শ্বশুর বাড়ির রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমার বাপের বাড়ির পরিবারকে সুযোগ সুবিধা দিতে পারবো না? এভাবে লিপিকা খুবই ঝগড়া ঝামেলা করলে শেষ পর্যন্ত বরুণ লিপিকার কথা মেনে নেয়। কিছুদিনের মধ্যেই লিপিকা শ্বশুরবাড়ির রেস্টুরেন্টেই তার বোনের দেখাশোনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানে পাত্রপক্ষের তুলনায় লিপিকার মায়ের বাড়ির পরিবারই বেশি খাওয়া দাওয়া করে। এভাবেই সবাই সেখানে সারাটা দিন সময় কাটায়, যার ফলে বরুণের রেস্টুরেন্টের অনেক লস হয়ে যায়। দেখতে দেখতে এভাবেই তিতলির বিয়ে পাকা হয়ে যাওয়ার পর সবাই সেখান থেকে চলে যায়। কিন্তু লিপিকার বাবা মা একবারও রেস্টুরেন্টের বিল দেওয়ার প্রয়োজন মনে করে না। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন
হ্যালো লিপিকা, আসলে আজকে আমার শরীরটা ভালো নেই, সেই জন্য আমি রান্না বান্না করতে পারছি না। তুই তোর শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট থেকে কিছু খাবার বাড়িতে পাঠিয়ে দে। জামাই বাবাকে ফোন করে বল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন চাপ, চিকেন চাপ, স্যালাড, রায়তা, ডেজার্ট এগুলো পাঠালেই হবে, বেশি কিছু পাঠানোর দরকার নেই। ঠিক আছে মা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জামাইকে বলে দিচ্ছি। এই বলে লিপিকা বরুণকে ফোন করে, কিন্তু বরুণ কাজে ব্যস্ত থাকায় সেই মুহূর্তে লিপিকার ফোন ধরতে পারে না। তাই লিপিকা নিজেই তার শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে বরুণের সঙ্গে ঝগড়া করে এবং রাগ দেখিয়ে রেস্টুরেন্টের রান্নাঘরে গিয়ে নিজের ইচ্ছা মতো খাবার ব্যাগে ভর্তি করে। সেই খাবার নিয়ে তখনই সে মায়ের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু লিপিকা যখন মায়ের ঘরে ঢুকতে যাবে তখনই সে তার বাবা মাকে কথা বলতে শোনে। ভাগ্যিস লিপিকার শ্বশুরবাড়ির অত বড় একটা রেস্টুরেন্ট ছিল, যখনই আমাদের ভালো মন্দ খেতে ইচ্ছা হয় তখনই আমরা ফ্রিতে খাবার পেয়ে যাই। লিপিকাও তো আমাদের কথা শুনে নাচে, আমাদের ছোট মেয়ের বিয়ের খাওয়া দাওয়ার খরচও একেবারে ফ্রিতে মিটিয়ে নেব। বিয়ের দেখাশোনা তো হয়েই গেছে, এবার শুধু লিপিকাকে পটিয়ে এঙ্গেজমেন্ট, গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ের সব অনুষ্ঠানই লিপিকার শ্বশুরবাড়ির রেস্টুরেন্টেই করার ব্যবস্থা করব। লিপিকা তো খুবই বোকা, ও নিজের শ্বশুরবাড়ির পরিবারের কথা ভাবে না, ও সবসময় আমাদের কথা শুনেই চলে, আর এটাই তো আমাদের প্লাস পয়েন্ট। মায়ের মুখে এরকম কথা শুনে লিপিকা নিজের ভুল বুঝতে পারে, আর সে বুঝতে পারে তার মায়ের বাড়ির পরিবার কতটা স্বার্থপর। সে এতদিন তার মায়ের বাড়ির পরিবারের জন্যই বরুণ এবং তার পরিবারের সঙ্গে ঝগড়া করে এসেছে, কিন্তু লিপিকা সেই মুহূর্তে কোনো কথা না বলে খাবারগুলো মায়ের হাতে ধরিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায়। তবে সেদিনের পর থেকে লিপিকা আর কখনোই তার শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের ক্ষতি করার কথা ভাবে না। তার মা তাকে বারে বারে ফোন করে ছোট মেয়ের বিয়ের জন্য রেস্টুরেন্ট বুক করার কথা বললেও লিপিকা রাজি হতে চায় না, কারণ লিপিকা এখন তার শ্বশুরবাড়ির লোকেদের অনুমতি ছাড়া কোনো কাজ করতে চায় না। আমার সোনা ননদ রানী, সারাদিন বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকলে হবে? একটু তো রান্নাঘরে সাহায্য করতে পারো। চোখের সামনে দেখছো বৌদি সারা পরিবারের জন্য রান্না করছে, তার উপর তুমি আবার আমাকে অর্ডার করছো এই রান্না করো সেই রান্না করো। বৌদি প্লিজ, তুমি আমাকে জ্ঞান দিও না, ওকে? তুমি তো ভালো করেই জানো যে আমি ম্যাগি, পাস্তা, চাউমিন ছাড়া আর কিছুই বানাতে পারি না। তাছাড়া এই গরমের মধ্যে রান্নাঘরে গেলে আমার সুন্দর গায়ের রং যে কালো হয়ে যাবে, তাই রান্নাটা তোমার ডিপার্টমেন্ট তুমিই করো। তাদের কথা শুনে লিপি দেবী অর্থাৎ মৌসুমীর মা সেখানে আসে। লিপি দেবী তার বৌমার পক্ষ নেয় এবং বলে, আমার ছেলের বউ তো ঠিক কথাই বলেছে, তুই তো এখন বড় হয়েছিস, আর দুদিন বাদে তোকে আমরা শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, তখন কিন্তু তোকেই রান্না করতে হবে। তোর হয়ে তো আর তোর বৌদি রান্না করে দিয়ে আসবে না সেখানে, তখন তুই কি করবি? কবে কি হবে, আমি কবে বিয়ে করব, এসব ভাবনা চিন্তা করে বর্তমানে সুখ আমি নষ্ট করতে পারবো না। আমি রান্নাঘরে যেতে পারবো না, ওকে? এই বলে মৌসুমী কানে হেডফোন দিয়ে ওয়েব সিরিজ দেখতে দেখতে নিজের ঘরে চলে যায়। শীতলা সকলের জন্য রান্নাবান্না করে। শীতলার ননদ ভীষণ পরিমাণে কুড়ে প্রকৃতির মেয়ে ছিল। সে কোন রকমে ঘরের কাজ করলেও কিছুতেই রান্নাঘরে যেতে চাইতো না। কিছুদিনের মধ্যেই মৌসুমীর বিয়ে কুমারের সঙ্গে ঠিক হয়। কুমার তার মা পরমা দেবীর সাথে বসবাস করে। একদিন কুমার তার মায়ের সঙ্গে লিপি দেবীর বাড়িতে আসলে সে তার বৌমাকে দিয়ে সমস্ত রান্না করায়। দিদি, আপনি একদম চিন্তা করবেন না, আমার মেয়ের হাতের রান্না খুব সুন্দর। আমাদের বাড়িতে যেই আসে সেই আমার মেয়ের হাতের রান্নার স্বাদ একেবারেই ভুলতে পারে না। হ্যাঁ দিদি, আপনি ঠিক কথাই বলেছেন। যে খাবারগুলো আপনার মেয়ে আজকে রান্না করেছে সত্যি তার স্বাদ কিন্তু অদ্ভুত ধরনের। আমিও হয়তো এত ভালো রান্না করতে পারি না, বুঝলে মৌসুমী মা? তোমাকে কিন্তু বিয়ের পর আমাদের রান্না করে খাওয়াতে হবে। পরমা দেবীর কথা শুনে মৌসুমী ও তার পরিবার খুবই চিন্তায় পড়ে, কারণ তারা ভালো করেই জানে মৌসুমী খুন্তি পর্যন্ত নাড়তে পারে না, কিন্তু তারা মৌসুমীর শ্বশুরবাড়ির লোকজনকে এই ব্যাপারে জানতে দেয় না। কিছুদিনের মধ্যে মৌসুমীর সঙ্গে কুমারের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন, বৌমা, আজকে শ্বশুর বাড়িতে তোমার প্রথম দিন, তাই তোমাকে আজকে আমাদের সকলের জন্য রান্না করতে হবে। তুমি আমার সাথে রান্নাঘরে চলো, কোথায় কি কি জিনিসপত্র থাকে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। শাশুড়ি মায়ের এই কথা শুনে মৌসুমী খুবই ভয় পেয়ে যায়।
এই মেরেছে, আমি তো কিছুই রান্না করতে পারি না। এবার কি হবে? বিয়ের আগে বারবার বলেছিলাম মিথ্যা কথা বলে আমাকে বিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু আমার মা জি কোনো কথাই শুনলো না। এখন যদি শাশুড়ি মা জানতে পারে আমি কোনো রান্না পারি না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এসো আমার সাথে তাড়াতাড়ি রান্নাঘরে চলো। এই বলে পরমা দেবী মৌসুমীকে নিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে যাওয়ার পর সে তার বৌমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়, কিন্তু মৌসুমী মনে মনে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভুগতে থাকে। শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সে তার বৌদিকে ফোন করে। বৌদি, তোমরা আমাকে কি বিপদে ফেলে দিয়েছো বলো তো? তোমাদের মিথ্যা কথা বলার কি দরকার ছিল যে আমি সমস্ত রান্না করতে পারি? এখন আমার শাশুড়ি মা আমার উপর রান্না বান্নার দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে গেছে, আমি কিভাবে রান্না করব বলো? আরে তুমি এত চিন্তা করছো কেন? তোমার শাশুড়ি মা কি রান্না করতে বলেছে সেটা তো আমাকে বলো, তারপর তো দেখছি কি করা যায়। ফ্রাইড রাইস, মটন কষা আর গাজর দিয়ে হালুয়া বানাতে বলেছে। আমি কি করে এত রান্না করব বৌদি? বিয়ের সময় ৫,০০০ টাকা দিয়ে নেল আর্ট করিয়েছি, আর এখন যদি আমি খুন্তি নাড়াতে চাই তাহলে তো আমার নখগুলো ভেঙে যাবে। তার থেকে বড় কথা, আমি তো রান্নাই জানি না বলো। আরে এখনকার দিনের মডার্ন মেয়ে হয়ে তুমি রান্না করতে ভয় পাচ্ছ? তুমি ইউটিউবে গিয়ে এসব রান্নাগুলো সার্চ করে ভিডিও দেখে নাও, রান্নার পদ্ধতিগুলো ভালো করে জেনে তারপর রান্নাগুলো করে নাও। সিম্পল তো। আরে থাক, আমার ফোনে তো নেট নেই। বিয়ের সব ফটো ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করতে গিয়ে আমার ১.৫ জিবি নেট শেষ হয়ে গেছে। এখন ফোনে আর কোনো কাজ করছে না। আমি বুঝতে পেরেছি তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি ফোন রাখলাম, দেখি কি করা যায়। এই বলে মৌসুমী ফোন কেটে দেয়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে কোন অজুহাতে শ্বশুরবাড়িতে রান্না করার হাত থেকে সে রক্ষা পাবে। শেষ পর্যন্ত সে একটা উপায় বের করে। ওরে বাবারে, আমার মাথাটা ভীষণ ঘুরছে, মনে হচ্ছে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। মা আমাকে বাঁচান, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আর পারছি না, কি গরম রান্নাঘরে। এই বলতে বলতে মৌসুমী অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। শাশুড়ি মা বৌমার এরকম আওয়াজ শুনে রান্নাঘরে দৌড়ে আসে। মৌসুমী তার শাশুড়ি মায়ের সামনে নাটক করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরমা দেবী এরকম দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সেই মুহূর্তেই সে তার ছেলেকে ফোন করে বাড়িতে ডাক্তার নিয়ে আসার কথা বলে। আমার মনে হয় আপনার বৌমার প্রেসারটা একটু লো হয়ে গেছে। আসলে এত গরমের মধ্যে বিয়ে হয়েছে তো, তাই জন্য ধকলটা সহ্য করতে পারিনি। বিয়ের খাটাখানির ফলে আপনার বৌমার শরীরটা একটু খারাপ হয়েছে। এখন ১ সপ্তাহ ওনাকে বেড রেস্টে থাকতে হবে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। মা, তুমি পারো বটে, বিয়ের একদিনে হয়নি আর তুমি আমার বউকে রান্নাঘরে রান্না করার জন্য পাঠিয়ে দিয়েছো। কিছুদিন রেস্ট নিক, তারপর না হয় রান্না করবে। তুমি যেন এই সংসার থেকে ছুটি নিতে পারলেই বেঁচে যাও, তাই না? দেখলে তো মৌসুমীর শরীরটা কেমন খারাপ হয়ে গেল। আমি একেবারে বুঝতে পারিনি বাবা। ও যদি বলতো ওর শরীরটা ভালো নেই, তাহলে আমি ওকে কিছুতেই রান্না করতে বলতাম না। তুই বিশ্বাস কর বাবা। মৌসুমী এই যাত্রায় রান্নাঘরে গিয়েও রান্না করার হাত থেকে বেঁচে যায়। সে ১ সপ্তাহ খাটে শুয়ে ভালোই আরাম করতে থাকে। দেখতে দেখতে ১ সপ্তাহ পার হয়ে গেলে তার শাশুড়ি মা তাকে আবার রান্নাঘরে গিয়ে রান্না করার কথা বলে, কিন্তু সে এবার বুঝতে পারে না যে সে কিভাবে রান্না করবে। প্রথমবার তো অজ্ঞান হওয়ার নাটক করে রান্না করার হাত থেকে বেঁচে গিয়েছিলাম, এখন যদি আবার শাশুড়ি মাকে বলি আমার শরীর খারাপ লাগছে, তাহলে তো বুড়ি ঠিক বুঝে যাবে যে আমি রান্না না করার অজুহাত দিচ্ছি। মৌসুমী মনে মনে এসবই ভাবতে থাকে। তখনই পরমা দেবী তার কাছে এসে বলে, বলছি যে আজকে তুমি সবার জন্য পাতলা করে মাছের ঝোল, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আর ভাত রান্না করো। তোমার বিয়ের পর থেকে আমি অপেক্ষা করে যাচ্ছি তোমার হাতে রান্না খাওয়ার জন্য। আজকে কিন্তু তোমাকে রান্না করতেই হবে। মৌসুমী আর কোনো উপায় না পেয়ে সে রান্নাঘরে চলে যায়, কিন্তু সেই রান্নাঘরে গিয়ে কোনটা ঝিঙে আর কোনটা পটল পার্থক্য করতে পারে না। সে আবার তার বৌদিকে ফোন করে এবং তার কাছ থেকে রান্না করার পদ্ধতিটা জেনে নেয়। সে তার বৌদির কথা মতো ধীরে ধীরে সব রান্না করা শুরু করে দেয়, কিন্তু মৌসুমী পোস্ত রান্না করার সময় ঝিঙের বদলে পটল ব্যবহার করে। মৌসুমী দেখো, তোমার রান্নাঘরে কোনো কৌটোতে সাদা গোটা গোটা দানার মতো কোনো জিনিস রাখা আছে? যদি রাখা থাকে তাহলে ওটাকেই পোস্ত বলে। ওটা দিয়েই আলু ঝিঙে পোস্তটা রান্না করবে, বুঝলে? মৌসুমী অনেক খুঁজে খুঁজে একটা কৌটো বের করে রাখে। সে সেটা দিয়েই তার বৌদির বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী ঝিঙে আলু পোস্ত রান্না করে। হ্যাঁ বৌদি, আমি সবকিছু রান্না করেছি। উফ, রান্না করতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেল। কি মরতে যে বিয়ে করলাম কি জানি।
এই বলে মৌসুমী ফোন রেখে দিয়ে তার বর এবং শাশুড়ি মায়ের সামনে রান্নাগুলো নিয়ে যায়। সে দুজনকেই খাবার পরিবেশন করে দেয়। পরমা দেবী ঝিঙের বদলে পটল দিয়ে পোস্ত রান্না দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। সে পোস্ত দিয়ে রান্না করা তরকারির উপর সাদা সাদা ফেনা দেখতে পায়। এই ব্যাপারে মৌসুমীকে জিজ্ঞাসা করায় সে কোনো উত্তর দিতে পারে না। পরমা দেবী ভাত দিয়ে পোস্ত মেখে মুখে দিলে সঙ্গে সঙ্গে সেই খাবারটা মুখ থেকে ফেলে দেয়। এ তুমি কি রান্না করেছো বৌমা? ঝিঙের বদলে পটল আর পোস্তর বদলে তুমি ডিটারজেন্ট দিয়ে আলু পোস্ত রান্না করেছো? ছিছি, এই নাকি তুমি ভালো মন্দ রান্না করতে পারো? বিয়ের আগে তোমার মা আর বৌদি কত বড় মুখ করে বলেছিল যে তোমার রান্না খেয়ে নাকি সকলে ভালো বলে, কিন্তু তুমি তো পোস্ত আর ডিটারজেন্টের মধ্যে পার্থক্যই করতে পারো না। এখন যদি আমাদের পেট খারাপ হয় তাহলে আমরা কি করব বলো? মা, একেবারে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করবেন না বলে দিলাম। এখনকার দিনের কোনো মেয়েরাই সেরকম রান্না বান্না করতে পারে না। আর আপনিই বা রান্নাঘরে ডিটারজেন্ট রেখেছিলেন কেন? ডিটারজেন্টের কৌটোটা মানুষ তো বাথরুমে রাখে। আমার ছেলে বাজার থেকে ডিটারজেন্ট এনে দেওয়ার পর আমি সেটা বাথরুমে রাখার বদলে রান্নাঘরে রেখেছি, কারণ বাথরুমের ডিটারজেন্ট এখনো শেষ হয়নি। ওটা শেষ হয়ে গেলে রান্নাঘর থেকে নিয়ে গিয়ে বাথরুমে রাখা হবে। রান্না করতে পারো না, বড় বড় কথা শোনাচ্ছ। আমি ভালো করেই বুঝতে পারছি এখন আমাকেই রান্না করে তোমাকে খাওয়াতে হবে। আমার আর কোনো রকম নিস্তার নেই। এখন তো মনে হচ্ছে তুমি আগের দিন রান্না করার ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে। তুমি আমাদের জানাতেই পারতে যে তুমি রান্না করতে পারো না। এতে এত মিথ্যা কথা বলার কি আছে? এই বলে পরমা দেবী এবং কুমার যে যার মতো নিজের ঘরে চলে যায়। শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে এরকম খারাপ ব্যবহার পেয়ে মৌসুমী ভীষণ কষ্ট পায়। একদিন, মা, আমি আমার অফিসের কিছু কলিগদের আমাদের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করেছি। ওরা অনেকদিন ধরে আমার বউয়ের হাতে রান্না খেতে চেয়েছে, কিন্তু আমি তো বলতে পারবো না যে আমার বউ রান্না করতে পারে না। তাই কি করবো কিছুই বুঝতে পারছি না। তাহলে এখন তুই কি করবি? আমি তো এইসব মডার্ন রান্না বান্না করতে পারি না বাবা। তোর বউ যদি রান্না করে চায় তাহলে তো সেই রান্না আর কাউকে খেতে হবে না। তোর বন্ধুরা তোর বউয়ের হাতে রান্না খেলে হসপিটালে ভর্তি হয়ে যাবে। মা প্লিজ, আপনারা এভাবে আমাকে অপমান করবেন না। আমি ইউটিউব দেখে এখন অনেক রান্না বান্না করা শিখে নিয়েছি। আর আজকে আমি আমার বরের বন্ধুদের জন্য নিজের হাতেই রান্না করব। তখনই আপনারা বুঝতে পারবেন আমি সব রান্না করা শিখে গেছি। মৌসুমীর কথা তার শাশুড়ি মা কিংবা স্বামী কেউই বিশ্বাস করতে চায় না। তারা মৌসুমীকে কোনো রকমের রান্না বান্নার দায়িত্ব দেবে না বলে ঠিক করে, কিন্তু মৌসুমী জোর করে নিজের ঘাড়ে রান্নার সমস্ত দায়িত্ব চাপিয়ে নেয়। এই দেখে তার শাশুড়ি মা এবং স্বামী ভীষণ পরিমাণে ভয়ে থাকে। সন্ধ্যা হতে না হতেই কুমারের সমস্ত অফিসের কলিগরা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। তারা সকলে মিলে অনেক গল্পগুজব করে। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। আমি সকলের জন্য আজকে মটন বিরিয়ানি, চিকেন চাপ, চিংড়ি মাছের মালাইকারি আর ফিরনি রান্না করেছি। মৌসুমীর মুখে এত বিভিন্ন ধরনের রান্নার কথা শুনে তার শাশুড়ি মা এবং বর ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মৌসুমী সকলের সামনে তার রান্না করা খাবার নিয়ে এসে উপস্থিত হয়। সকলে মৌসুমীর হাতের রান্না খেয়ে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। কুমারের বন্ধুরা তার বউয়ের হাতের রান্না খেয়ে অনেক অনেক প্রশংসা করে এবং যে যার নিজেদের বাড়ি চলে যায়। আমার তোমার উপর অনেক গর্ব হচ্ছে মৌসুমী। তুমি আজকে সকলের সামনে আমার মান সম্মান রক্ষা করেছো। আর তুমি যে এত ভালো রান্না করতে শিখেছো সেটা আমাকে তো আগে বলোনি। চুপ কর কুমার, তোর বউকে এতটা মাথায় তোলার কোনো দরকার নেই। তোর বউ ভীষণ মিথ্যাবাদী, কারণ বিয়ের আগে ওর বাপের বাড়িতে আমি ঠিক এরকমই স্বাদের রান্না খেয়েছি। এটা ওর বৌদির হাতেরই রান্না। তুমি দয়া করে আমাদেরকে আর মিথ্যা কথা বলো না। মৌসুমী তার শাশুড়ি মায়ের মুখে সত্যি কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আসলে সেদিন সকালবেলা মৌসুমী তার বৌদিকে ফোন করে বলে, বৌদি, তোমাকে কিন্তু একটা উপকার করতে হবে। আমি তোমাকে কয়েকটা ডিশের নাম বলে দিচ্ছি, তুমি আজকে সন্ধ্যাবেলার মধ্যে সেগুলো রান্না করে রাখবে। আজকে সন্ধ্যাবেলা আমার বরের অফিস কলিগগুলো আমাদের বাড়িতে এলে আমি তোমার রান্নাগুলো নিজের রান্না করা বলে চালিয়ে দেব। সেসব তো ঠিক আছে, কিন্তু মৌসুমী, আমি যে রান্না করব সেই রান্নাগুলো তুমি তোমার বাড়িতে কিভাবে নিয়ে যাবে? যদি তোমার শাশুড়ি মা আর বর দেখতে পায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। ওরা আমাদেরকে অনেক অনেক কথা শোনাবে। আরে তুমি চিন্তা করছো কেন? আমার বর তো অফিসে গেছে, ও সন্ধ্যাবেলা ওর কলিগদের সাথে বাড়িতে ফিরবে। আর আমার শাশুড়ি মা দুপুরবেলা নাকে সর্ষের তেল দিয়ে ভসভস করে ঘুমায়। সেই সুযোগে তুমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত রান্না আমার বাড়িতে পাঠিয়ে দেবে, আমি নিয়ে নেব। শীতলা তার ননদের কথা মতো সমস্ত রান্না করে নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মৌসুমীর বাড়িতে পাঠিয়ে দেয়।
মৌসুমী সেই খাবারগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। কুমার তার বন্ধুদেরকে নিয়ে আসলে মৌসুমী সেই খাবারগুলো মাইক্রো ওভেনে গরম করে পরিবেশন করে দেয়। কুমার মৌসুমীর মুখে এসব সত্যি কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। মৌসুমী যখন বুঝতে পারে তার শাশুড়ি মা সত্যিটা জেনে গেছে, তাই সে কুমার এবং তার শাশুড়ি মায়ের ভয়ে সমস্ত সত্যি কথাটা তাদেরকে বলে দেয়। কুমার সমস্ত সত্যি কথা জেনে মৌসুমীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আজকে তুমি যে কাজটা করলে মৌসুমী, সেটা কিন্তু একদম ঠিক না। আমার বন্ধুরা যে তোমার রান্নার এত প্রশংসা করে গেল, এটা কিন্তু তোমার বৌদির প্রাপ্য। তাই তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই। আসলে তুমি একটা বেগুন, তোমার কোনো গুণ নেই। পারলে নিজের বৌদির থেকে কিছু গুণ ধার নাও। নিজের বাপের বাড়ি গিয়ে বৌদির কাছ থেকে আগে রান্না করা শিখে এসো, তারপর তুমি শ্বশুর বাড়িতে পা রাখবে। এই বলে তারা মৌসুমীকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়। মৌসুমী কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে গিয়ে ওঠে। মৌসুমী মনে মনে তার ভুল বুঝতে পারে এবং সে তার বৌদির কাছ থেকে সমস্ত ধরনের রান্না শেখে। 1 মাস পর লিপি দেবী এবং শীতলা মৌসুমী শ্বশুরবাড়ির লোকেদেরকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে। সেখানে মৌসুমী নিজের হাতে সুস্বাদু খাবার রান্না করে তাদেরকে খাওয়ায়। তারা নিজের বৌমার হাতে রান্না খেয়ে ভীষণ পরিমাণে মুগ্ধ হয় এবং মৌসুমীকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে চলে যায়।